দিকে আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছিলাম শহীদ মিনারে গুলি চালানো হয়েছে, চানখারপুলে গুলি চালানো হয়েছে, বিভিন্ন জায়গায় গুলি চালানো হচ্ছে, শ্যুট করা হচ্ছে স্নাইপার দিয়ে। সেই জায়গাটিতে আমরা আসলে কিছুটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম। আমাদের তখনও কিন্তু নেটওয়ার্ক 1 ঘন্টার জন্য শাটডাউন করে দেওয়া হয়েছিল 5 তারিখে সকালের দিকে। হঠাৎ করে যখন নেটওয়ার্কটি ফিরল তখন আমরা আমার জায়গা থেকে আমার স্পষ্ট মনে আছে, আমি যখন আসলে যেই জায়গায় ছিলাম সেই জায়গা দিয়ে আসলে ধীরে ধীরে বের হওয়া শুরু করি। মানুষ 1-2 জন আছে, আমি মাস্ক পরে আছি, পতাকা লাগিয়ে আছি, এমনভাবে আছি যেন আমাকে চিনতে না পারে। ওই মুহূর্তে আমি চাই আমি শাহবাগের মঞ্চে এসে একেবারে দাঁড়াবো, তখন আমি আমার মাস্ক এসে খুলে ফেলবো। তখন ওই জায়গাটিতে আমি যখন ওই রাস্তা দিয়ে আসছিলাম, কিছুক্ষণ রাস্তা দিয়ে আসতে আমাদের অনেকক্ষণ হেঁটে আসতে হয়েছে। মানুষ আমরা দেখতে পাচ্ছি এদিক ওদিক থেকে, কিন্তু ওই জায়গাটিতে যে বিষয়টি হয়েছিল কিছুক্ষণ পরে শাহবাগের কাছাকাছি আসার পূর্বেই কোনোভাবে আমরা জানতে পারি যে শেখ হাসিনা পতন হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। মানে আসলে ওই সময়ের যে ইমোশনটি সেটি কোনোভাবে প্রকাশ করা সম্ভব নয়। কারণ মানে ব্যাপারটা তো এরকমই ছিল যে ওই টাইমে যদি এই বাংলাদেশের গণমানুষ ওই মুহূর্তে ওখানে নেমে না আসতো আসলে, কিংবা ওই মুহূর্তে আমরা এই বিষয়টি না হতো, আমরা জানতাম। আমরা আসলে বাংলাদেশ সেনাবাহিনীকে একটা ধন্যবাদ দিতে চাই যে তারা প্রতিষ্ঠান হিসেবে ওই জায়গায় ওই কার্ডসটি দেখিয়েছে যে তাদের একটা স্বতন্ত্র ডিসিশন ছিল। তাদেরকে কিন্তু ফোর্সফুলি বাধ্য করা হয়েছিল বা বলা হয়েছিল তারা যেন এখানে গুলি চালায়, সরকারকে রক্ষা করার জন্য যা করার করে। তারা কিন্তু তাদের প্রতিষ্ঠানের কথা চিন্তা করে ডিসিশনটি নিয়েছিল। মানে আমরা ছেলে মানুষ তো, আমরা আমাদের ইমোশন আটকে রাখার সর্বোচ্চ চেষ্টা করি, আমাদের যে চোখের পানি সেটি আটকে রাখার মানে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু ওই মুহূর্তগুলো আসলে কোনো দিন বোঝানো সম্ভব না। আমি আমার এই ইমোশন মিডিয়ায় প্রকাশও করতে চাই না, এগুলো থাক ভিতরে। আমরা কোনো দিন হয়তো কোনো কিছু একটা বই বা কিছু একটা লিখবো যেখানে প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি আমাদের অবস্থা নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু মানে যখন আমি মাস্কটি খুলি, আশেপাশে সব মানুষ মানে বুঝতে পারে যে আমি সার্জিস। মানে তখন তাদের যে চিৎকার, মানে বিজয়ের যে আনন্দ, এগুলো আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মানুষ যেভাবে আসলে ওই মুহূর্তে একজন যেভাবে মানে তাদের এই বিজয়ের মাধ্যমে তারা একজন চুমু খাচ্ছিল, তারা একজন মানে মাথায় তুলছিল, কাঁধে তুলছিল, একজন যেভাবে চিৎকার করছিল, এগুলো কোনোদিন বোঝানো সম্ভব না। আমাদের মনে আছে আমি যেখানে ছিলাম ওইখান থেকে হয়তো গণভবনের দূরত্ব কয়েক কিলোমিটার, 3-4 কিলোমিটার, কিন্তু মানুষজন মানে এভাবে কাঁধে করে নিয়ে মানে স্লোগান দিতে দিতে, নতুন বাংলাদেশে পুনর্জন্মের এই স্লোগান দিতে দিতে কীভাবে আমাদেরকে গণভবন পর্যন্ত ঠেলতে ঠেলতে নিয়ে গিয়েছে মানুষ। মানে এই বিজয়ের অনুভূতি, আনন্দ, এগুলো বোঝানো সম্ভব নয় কোনোভাবেই মানুষকে। মানে আমরা চাই আমাদের এই ইমোশনটাকে এখন রেখে এই বিজয়ের আনন্দ হয়তো সেদিন প্রকাশ করব যেদিন বাংলাদেশের গণমানুষের ভোটে একটি সরকার হবে। তার পূর্ব পর্যন্ত মানে আমার মনে নেই লাস্ট কবে আমার চোখ থেকে 1 ফোঁটা পানি আমি ইচ্ছাকৃত বের হতে দিয়েছি। তো মানে আমি সবসময় চাই ইমোশনটিকে আটকে রাখতে, এবং ইমোশন আমি অবশ্যই কোনো একদিন না একদিন প্রকাশ করব। সেটি অবশ্যই হবে সেদিন যেদিন বাংলাদেশের মানুষের একটি নির্বাচিত সরকার হবে স্বচ্ছ ভোটের মাধ্যমে। মানে এটা কিন্তু খুব সহজ কাজ নয় আসলে, যে আপনি এমন একটা জায়গায় থাকবেন, আপনি আপনার পরিবারের সবচেয়ে বড় সন্তান, আপনার বাবা মার সবচেয়ে আশার জায়গা, আপনি প্রথম পরিবার থেকে বিশ্ববিদ্যালয়ে এসেছেন, মানে আপনি এমন একটি জায়গায় যাচ্ছেন যে চাইলেই মানে আপনি যেহেতু লাইনের সামনে প্রথমে থাকবেন, মাঝখানে থাকবেন, আপনি যে কোনো মিছিলে দেখেন সার্জিস বলেন, হাসনাত বলেন, বা যারাই আরও আমাদের যারা সমন্বয়করা আছে, যে কোনো একটি লাইনের সামনে ছিল, মাঝখানে ছিল। আপনি রাজাকারের যে মিছিল, সেই মিছিল দেখেন, প্রত্যেকটি জায়গায় দেখেন, থাকতে হয়েছে। এটা আমাদের দায়বদ্ধতার জায়গা, মানুষের যে আস্থা আমাদেরকে শো করেছে, আস্থার প্রতিদানের জায়গা। সো ওই মুহূর্তে যদি 1-2টা গুলি চলতো, সেগুলো আগে আমাদের বুক ভেদ করে বের হয়ে যেত আসলে। সো যখন আমরা তখন নামি, আমাদের বাবা মার কথা আমাদের মাথায় অনেক কাজ করছিল, আমাদের পরিবারের কথা, সারা জীবনের কথা, কীভাবে আমরা আমাদের পরিবারের সাথে একসাথে বড় হয়েছি, আমাদের দাদা দাদি, আমরা যৌথ ফ্যামিলিতে একসাথে বড় হয়েছি, তাদের ওই যে ইমোশনগুলোর কথা, এগুলো আমাদের তখন মাথায় কাজ করছিল প্রচুর। বাট এটি মনে হচ্ছিল যে এটা তো আল্লাহ প্রদত্তভাবে, সৃষ্টিকর্তা প্রদত্তভাবে আমাদেরকে এরকম একটি গুরুত্বপূর্ণ নেতৃত্বের জায়গায় রাখা হয়েছে। দেশের এত কোটি মানুষের সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারি না, 16 বছর এই সুযোগ কখন আসে নাই। সো এটা আমি কখনো আমার একটা জীবনের জন্য এই সুযোগের সাথে কোনো দিন মানে বিন্দুমাত্র এখান থেকে 1 পা পিছু হটতে পারি না আসলে। এবং খুবই খারাপ লাগতো। এটা সত্যি যে আপনি জানেন আমার পরিবার, আমার বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল।
আমি এটা আসলে বুঝাতে পারবো না। আমাকে হলে বাধ্যতামূলক ছাত্র রাজনীতি করতে হয়েছে। আমার বাবার প্রতি কী লেভেলের আসলে চাপ গিয়েছে একদম আওয়ামী লীগের ঊর্ধ্বতন একদম সেন্ট্রাল কমান্ড থেকে। জাহাঙ্গীর কবির নানক নিজে আমার বাবাকে ফোন দিয়ে বলেছে যে যে কোনোভাবে থামাতে, না হলে কিন্তু আমার পরিবার বা আমার কারো অবস্থায় ঠিক থাকতে পারবে না। কিভাবে আমার পরিবারকে চাপগুলো দেওয়া হয়েছে এবং আমার পরিবার মানে তাদের উপর আলাদা একটা মেন্টাল ট্রমা গিয়েছে। এই মানে যারা আসলে একটা নিউট্রাল জায়গা ছিল, যারা এই ফ্যাসিস্ট সরকার একদম মন থেকে চাইতো না, তাদের একটা মানে জায়গা একরকম। আর যাদের ধরেন আমার জায়গা যদি বলে, আমার বাবা যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, আমাদেরকে কিন্তু আগে ওই যে একটা বৃহৎ জায়গা অ্যাটাচমেন্ট, ওইখান থেকে বের হয়ে নিউট্রাল জায়গায় আসতে হয়েছে, এখান থেকে বের হয়ে বিরোধিতার জায়গায় যেতে হয়েছে, আমাদেরকে কিন্তু কয়েকটা স্টেপ পার করতে হয়েছে। এই জায়গাগুলো আমাদের জন্য আরও অনেক বেশি টাফ ছিল, যেটা একজন সাধারণ যা নিউট্রাল তার জন্য এতটা টাফ ছিল না। এবং সবচেয়ে বড় কথা, যখন এখন আমরা দেখি, আমি আমার একটা স্ট্যাটাসের মাধ্যমে ক্লিয়ার করেছিলাম, আমাদের যারা এই প্রথম সারির এই জায়গায় ছিল 5-7-10 জন যাদের কথাই বলি, তাদের একজন যদি বিশ্বাসঘাতকতা করতো ওই সময়, এই আন্দোলন এত সহজে কখনোই সফল হতো না, এই অভ্যুত্থান সফল হতো না। সেই জায়গায় যখন এসব ঘেটে এনে ছাত্রলীগের বিভিন্ন কথা বলা হয়, আওয়ামী লীগের কথা বলা হয়, এখনও যখন এই কথাগুলো আনা হয় খারাপ লাগে। কিন্তু সবচেয়ে বড় কথা কি, এমন একটা দায়িত্বশীল জায়গা থেকে সব কিছু রেসপন্স করতে পারি না। বাট আমরা তো মানুষ না, ইমোশন আছে, এই ইমোশনগুলো আমরা চাইলেও সবসময় প্রকাশ করতে পারি না। আবার